নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 5। নৈপথ্যে বালু উত্তোলন, দখল থমথমে পরিস্থিতি। তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। একজনের লাশ পেলাম, একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর দুইজনকে মনে হয় ঢাকা রেফার করছে। রাকসুতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের। চাকসুতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। সমালোচনা এড়াতে ভোট গণনা নিয়ে সতর্ক ইসি। ভোটটারে যে ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। মৌলভীবাজার বাজারের কোমলগঞ্জের স্বাস্থ্যসেবার নামে রিসোর্ট খামার। সরকারি জমি লিজ নিয়ে ব্যবসা, কাটা হচ্ছে গাছপালা, নির্বিকার প্রশাসন। চুক্তির বাইরে করতেছে, আমি ওদেরকে সাবধান করে আসছি, আর এটা আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাচ্ছি। এবং পঞ্চগড়ে দরিদ্র নারীদের সহায়তার VWB কার্ড পাচ্ছেন সচ্ছলরা। আর্থিক লেনদেনের অভিযোগ, নির্বিকার মহিলা বিষয়ক অধিদপ্তর। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনেক। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে, আর এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। সকাল 6টার দিকে সদরের চরাঞ্চল আলোকবালিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ঈদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় 2024 সালের 5 আগস্টের পরে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শাহ আলম চৌধুরী ও বহিষ্কার নেতা আব্দুল কাইয়ুম মিয়ার সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার ভোরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, আর এই সময় গুলিবিদ্ধ হন ঈদন মিয়া ও আহত হন আরও 5 জন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের জেরে আলোকবালি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমার বাবা একজন নিরীহ কৃষক, সাধারণ বিএনপির কর্মী। সে কোনো বড় পদধারী নেতাও না, সে একজন কর্মী, সমর্থক, কৃষক। তারা সুসংগঠিত হইয়া বিভিন্ন কান থেকে অসংখ্য পরিমাণে ক্যাডার বাহিনী বাড়া কইরা সকাল 6টার সময় নামাজের পরে তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। রাত্রের আনুমানিক 4টা থেকেই তারা প্রস্তুতি সম্পন্ন করে তারা হামলার প্রস্তুতি নিয়েছে এবং হামলা চালিয়েছে। স্যারদের নির্দেশনায় আমি এখানে সদর হাসপাতালে আসছি। এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর দুইজনকে মনে হয় ঢাকা রেফার করছে। লাইফ রিস্কে নাই যারা আহত। আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থীদের কাছ থেকে ভোট চাইতে বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে প্রার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একদিন বাড়িয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ঘোষণা করা হয়েছে আজ। বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। একই সাথে প্যানেল ঘোষণা করা হবে বেশ কয়েকটি সংগঠনেরও। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হব শোয়েব রহমান, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হব রাকিবুল হাসানের সঙ্গে, এবং তাদের থেকে জানবো সেখানকার সবশেষ যে পরিস্থিতি। প্রথমে শোয়েব, আপনার কাছে চলে যেতে চাই। আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে নির্বাচনের যেই হল সংসদ নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি নিশ্চয় চলছে। জানতে চাই যে এখন পর্যন্ত আসলে মনোনয়ন ফর্মের একদিন সময় বাড়ানো হয়েছে, ঠিক কি অবস্থা রয়েছে? বিকেল 5টা পর্যন্ত কতগুলো ফর্ম আসলে পূরণ করা হতে পারে? অনেক আপনি জানেন যে গতকাল কিন্তু মনোনয়ন জমা দান এবং মনোনয়ন বিতরণের কার্যক্রম একদিন করে বাড়ানো হয়। সেই হিসেবে গতকাল মনোনয়ন বিতরণের কার্যক্রম শেষ হয়েছে এবং আজকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন
জমাদানের শেষ সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন বলছে যেহেতু গতকাল পর্যন্ত 371টি মনোনয়ন জমা পড়েছে, এর আগে বিক্রি হয়েছে 1162টি, সেই ক্ষেত্রে কিন্তু বিপুল সংখ্যক মনোনয়ন আজ জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন বলছে যে তারা শিক্ষার্থীদের চাপ কিংবা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিকেল 5টার পরেও যদি মনোনয়ন জমা দানের জন্য শিক্ষার্থীরা আসেন বা যদি চাপ থাকে সেক্ষেত্রে সেই মনোনয়নগুলো তারা সম্পন্ন করবেন, কারণ তাদের কাছে প্রধান প্রায়োরিটি হচ্ছে নির্বাচনে সকল শিক্ষার্থীকে সুযোগ করে দেওয়া যারা নির্বাচন করতে ইচ্ছুক তাদের। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে বিকেল 5টার পরেও তারা মনোনয়ন সংগ্রহের কথা কিন্তু জানাচ্ছেন। এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, সীমিত সংখ্যক শিক্ষার্থী এসেছেন এবং তারা মনোনয়ন জমা দিচ্ছেন। এবং এই মনোনয়নের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের ডোপ টেস্টের যে রসিদ, সেই ডোপ টেস্টের রসিদটিও কিন্তু জমা দিতে হচ্ছে। এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীরা আজ তাদের যে মনোনয়ন সেটি জমা দিচ্ছেন। এবং আজকে মনোনয়ন জমাদান শেষে আগামী রোববারকে কোন পদে কতটি আবেদন জমা পড়লো সেই বিষয়টি জানা যাবে। এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে মনোনয়নগুলো যাচাই বাছাই কার্যক্রম তারা রোববার করবেন। এবং রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই করার পরে যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে একটি বৈঠক করার কথা বলেছেন নির্বাচন কমিশন। এবং সেই বৈঠকে নির্বাচনকে কীভাবে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনার কথা জানিয়েছেন। এবং এর মধ্যে নির্বাচন কমিশন থেকে অন্যান্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলিও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তারা প্রার্থীরা যখন আগামী রোববার জানতে পারবেন যে কতটি প্রার্থী তার আবেদন জমা করেছে, সেই প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে কিন্তু ব্যালট পেপার ছাপানোর যে কার্যক্রম সেই ব্যালট পেপার ছাপানোর কার্যক্রমও কিন্তু তারা শুরু করবেন। এবং সেখানে ওএমআর পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানো হবে। এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য ব্রেইল সিস্টেমের যে ব্যালট পেপার সেটি ছাপানোর চিন্তার কথাও কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু পুরোপুরি শুরু হয়ে গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং একই সাথে সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্যানেল কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে। তার মধ্যে ইসলামী ছাত্র শিবির তারা আজ দুপুর 2:30টায় তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে সেই পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করবেন। এবং এর আগে দুপুর 12টায় ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। এবং একই সাথে ইসলামী ছাত্র আন্দোলন তাদের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। এবং আরেকটি স্বতন্ত্র প্যানেল শিক্ষার্থীদের, সেটিও কিন্তু সচেতন শিক্ষার্থী ব্যানারে কিন্তু সেরকম একটি প্যানেলও কিন্তু ঘোষণা করার কথা রয়েছে। এর বাইরেও বিভিন্ন প্যানেল রয়েছে, তারাও তাদের যেই প্যানেল পরিচিতি সেই পরিচিতিগুলো করবেন। এবং সব কিছু মিলে যদি বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে আবহ সেটি পুরোপুরি শুরু হয়ে গেছে এবং পুরো জমজমাট একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অনেক শোয়েব, আপনার কাছে নিশ্চয়ই আমরা আবারও জানতে যাবো কখনো সবশেষ কি পরিস্থিতি। এবার একটু তাকাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচনের যে সবশেষ পরিস্থিতি। রাকিব, আপনি তো সেখানে আছেন, নিশ্চয়ই সকাল থেকে সেখানে আছেন, আপনি ঘুরছেন। প্রথমে জানতে চাই যে পাল্টাপাল্টে অভিযোগ জানাচ্ছে বিভিন্ন ধরনের শর্তভঙ্গ বা নির্বাচন যে নীতিমালা ভঙ্গের ব্যাপারে, সে বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? আর জানতে চাই আজকে আসলে সবচেয়ে ব্যতিক্রমী প্রচারণা দেখতে পাচ্ছেন কিনা, ক্রিয়েটিভ প্রচারণা যেগুলো আমরা জাকসু নির্বাচনের সময় দেখেছি, এমন কোনো প্রচারণা দেখতে পাচ্ছেন কিনা? অনেক প্রথমে আচরণবিধি ভঙ্গের ব্যাপারে বলি। গতকালকে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে কিন্তু ছাত্রদল 6 দফায় এবং ছাত্র শিবির 9 দফায় কিন্তু বিভিন্ন দাবি তুলেছেন। তার মধ্যে আচরণবিধি ভঙ্গের কিছু ব্যাপার ছিল, যেটি পরবর্তীতে আসলে নির্বাচন কমিশন বলেছেন যে আচরণবিধি ভঙ্গের বিষয়টি খুব শক্তভাবেই মনিটরিং করবেন তারা। এবং আজকে সকাল থেকে আমরা প্রার্থীদেরকে প্রচারণায় যেটি দেখছি যে তারা খুব সতর্ক অবস্থায় রয়েছে। বিশেষ করে একাডেমিক ভবনের ভেতরে ক্লাসে গিয়ে কিন্তু তারা প্রচারণা করতে পারবেন না, সেক্ষেত্রে একাডেমিক ভবনগুলোর সামনে তাদের অবস্থান আমরা দেখেছি। তারা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। যেই সমস্ত জায়গায় ক্যাম্পাসে জটলা হয়, একটু চায়ের আড্ডায়, সেখানে কিন্তু আসলে তারা যাচ্ছেন। এবং অন্যান্য সময় যেমন আসলে ভোটারদেরকে বা পরিচিত জনদেরকে চা খাওয়ানোর ব্যাপারে তাদের আগ্রহ দেখেছে, আজকে কিন্তু সেই জায়গাটি কম। আর অন্যদিকে যদি বলি ব্যতিক্রমী আসলে আয়োজন, সেটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে গতকালকে আমরা যেটি আসলে দেখছিলাম যে একজন যিনি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছেন, তিনি ইউকেলেলি বাজিয়ে আসলে ভোটারদেরকে আকৃষ্ট করছেন, জড়ো করছেন। এবং তিনি বলছেন তিনি সংস্কৃতি কর্মী এবং তিনি যদি জিততে পারেন তাহলে তিনি সেই অনুযায়ী কাজ করবেন।
অর্থাৎ এইরকম ব্যতিক্রম ছাড়া এখন পর্যন্ত তেমন একটি নজরে পড়েনি। তবে দুই একটি লিফলেট কিন্তু আমাদের হাতে এসেছে। তারা বলছেন যে আসলে প্রেমিকার মতো আসলে তারা প্রতিশ্রুতি দিতে চান না যে সেটি আসলে পরবর্তীতে রক্ষা করতে না পারলে আসলে হৃদয় ভাঙবে ভোটারদের। সুতরাং সেই বিষয়টিতে তারা যেতে চান না। তারা আসলে একেবারেই যারা হচ্ছে আসলে ভোটার তারা যে আকাঙ্ক্ষা করছেন সেই রকম ইস্তেহার দিতে চান এবং এই রাকসুকে আসলে এমন একটি রাকসু হিসেবে নিয়ে আসতে চান অনেক যেটি কিনা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর আসলে চাপ প্রয়োগকারী সংস্থা হবে এবং যেই অধিকারগুলো শিক্ষার্থীদের এতদিন আদায় হয়নি সেই অধিকারগুলো আসলে তারা আদায় করবেন বলে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। তো অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের প্রচারণা এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং সেখানে ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানছিলাম আমরা তার মাধ্যমে। এবার একটু আবার চাকসু নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে একটু জানিয়ে রাখার জন্য আমি মনে করিয়ে দিতে চাই, ডাকসু এবং জাকসু নির্বাচনের সময় কিন্তু বেশ কিছু সমালোচিত বিষয় আলোচিত হয়েছিল। এই যেমন একটা দীর্ঘ সময় ধরে ভোট গণনা, তার পাশাপাশি শিক্ষিকা মৃত্যু, এ নিয়ে নানা ধরনের প্রতিকূলতা তৈরি হয়েছিল। এই জন্যই এবার চাকসু নির্বাচনে সচেতন হয়েছে সেখানকার নির্বাচন কমিশন। তারা বলছে এবার নির্বাচনের ক্ষেত্রে ওএমআর শিট যেমন ব্যবহার করা হবে, তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে আওতাভুক্ত করা হবে সম্পূর্ণ ভোট কেন্দ্র। এর পাশাপাশি থাকছে বড় পর্দায় সেই ভোটের চিহ্ন বা ভোটের যেই কার্যক্রম তা দেখানোরও কার্যক্রম। এ নিয়ে নানা ধরনের কার্যক্রম রাখা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। সে নিয়ে একটি প্যাকেজ আছে আমাদের শোয়েব রহমানের, দেখে নিব সেটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে চাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর আবহ। প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের আলোচনায় রয়েছে ভোটের পরিবেশ আর গণনা পদ্ধতি। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকেই চাকসু নির্বাচন ঘিরে নতুন করে ভাবছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 12ই অক্টোবর চাকসুর ভোট হবে ওএমআর ব্যালটে। ভোট শেষে মেশিনে দ্রুত গণনা করে জানানো হবে ফলাফল। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত কিভাবে দ্রুত ও স্বচ্ছতার সাথে করা যায় তার উপায় খুঁজছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন জানায়, মনোনয়ন জমা ও প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রয়োজনীয় ব্যালট ছাপানো হবে। তখন শুরু হবে ওএমআর ব্যালট ছাপানোর কার্যক্রম। আর বিতর্ক এড়াতে ভোটের দিন সকালে ব্যালট পৌঁছে দেয়া হবে কেন্দ্রে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনে প্রতিটি পদের জন্য আলাদা ব্যালট বাক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিশনার। ভোটটারে যেই ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। তাহলে আমাদের ওই সর্টিং করার জন্য যে সমস্যাটা বা সময়টা, সেই সময়টা লাগবে না। সুতরাং আমরা ভোট গণার পরপরই, ভোট নেওয়ার পরপরই আমরা গণার কাজে চলে যেতে পারবো। অধিকাংশ শিক্ষার্থীরাও ওএমআর এবং মেশিনের মাধ্যমে দ্রুত গণনার পক্ষে। তবে স্বচ্ছতা নিশ্চিতে নিরবচ্ছিন্ন বড় পর্দায় তা প্রচারের দাবি তুলেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ তারা কি প্রবলেম ফেস করেছে এই ওএমআর করতে গিয়ে এবং কি প্রবলেম শিক্ষার্থীরা ফেস করেছে তা যদি সমন্বয় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তার সিদ্ধান্ত নেয়। আমরা জাকসু নির্বাচনে দেখেছি এখানে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত তার বিলম্ব করে। আমরা চাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসব সমস্যার জন্য সম্মুখীন না হয়। তার সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা আওতায় এবং সার্বক্ষণিক যাতে সেটা এলইডি স্ক্রিনে সরাসরি সেই গণনার কাজটি দেখানো হয়। ভোট গণনা করবে যারা কর্তৃপক্ষ আছে, তারা যদি কোনো একটা পক্ষের পক্ষপাতিতা করতেও চায় সেটা করতে পারবে না। ভোট গণনা কার্যক্রম সিসিটিভির আওতায় এনে তা গণনা কক্ষের বাইরে বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রচারের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রশাসন। আমি যদি এলইডি স্ক্রিন রাখবই, আমি সকাল থেকে রাখবো না কেন? আমাকে তো ভাড়া দিতেই হবে। আমি সকাল 8:30 থেকে রাত 9:30, 10:30, 11:30 যতক্ষণ পর্যন্ত ভোট কাস্টিং হবে, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট দিতে হবে, আমি এটা কন্টিনিউসলি রাখলে অসুবিধা কোথায়? খুবই ইজি আমার কাছে। হ্যাঁ, এখন কর্মযোগ্য করতে গেলে বুঝবো কতটুকু কথা। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে 27,500-এর বেশি শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা ভোট গণনায় অসঙ্গতি কিংবা ত্রুটির কারণে যাতে মলিন না হয় সে দাবি শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। নোয়াখালীর হাতিয়া উপজেলা, যে জেলাটি নদী এবং সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন
যেই নাগরিক জনপদ তা থেকেই। সেখানে বসবাস করেন প্রায় 7.5 লাখ মানুষ। তাদের জন্য রয়েছে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এই স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে চিকিৎসকদের অনিয়ম, চিকিৎসার সরঞ্জাম সংকট, দালালের দৌরাত্ম্য আর জনবল সংকটে কাঙ্ক্ষিত যে সেবা তা থেকে বঞ্চিত হচ্ছেন এই বিচ্ছিন্ন দ্বীপের মানুষেরা। 7.5 লাখ মানুষের জন্য এই সংকট আসলে কতটা বেশি সমস্যার শিকার হচ্ছেন সেখানকার মানুষরা, তার বিস্তারিত আদ্যপান্ত জানাচ্ছেন নাসিম শুভ। নদী আর সাগর ঘেরা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। দেশের দক্ষিণের এই দ্বীপটিতে বসবাস করেন প্রায় 7.5 লাখ মানুষ। বিশাল জনগোষ্ঠীর এই দ্বীপে রয়েছে কেবল একটি 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1998 সালে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। দ্বীপটিতে আর কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসার একমাত্র ভরসা। তবে কমপ্লেক্সটিতে বছরের বেশিরভাগ সময় থাকেন না চিকিৎসক। নষ্ট হয়ে আছে এক্স রে ও ইসিজি মেশিন, দীর্ঘদিন বন্ধ অস্ত্রোপচারও। এর মধ্যে অভিযোগ উঠেছে কমপ্লেক্সে কর্মরত বাগানের মালি, ঝাড়ুদার ও ওয়ার্ড বয় কাজ করছেন ইমার্জেন্সি বিভাগে। বহির্বিভাগে চিকিৎসা নিতে বাড়তি টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ারও রয়েছে অভিযোগ। ফলে রোগীরা বাধ্য হচ্ছেন হাতিয়া থেকে অন্যত্র গিয়ে চিকিৎসা নিতে। 11টার সময় ডেলিভারি রুগী নিয়ে আইছে, বুঝছেন। আসার পর ওরা বলছে আগে হবে, ডেলিভারি হবে নর্মাল। আরে রাইতের 9টার দিকে বলছে হবে না, এটারে বাইরে নিয়ে যায়। আমরা যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ ডাক্তার নাই। যারা ওই নাইট গার্ড, ঝাড়ুদার, এরাই ইমার্জেন্সিতে সেবা দেয়। এখন সকাল 11টা বাজে, এখনও প্যাথোলজি বিভাগে কোনো ডাক্তার নাই এবং অন্যান্য রুমগুলো এখনও তালাবদ্ধ। এখানে রুগীরা আসে ঘোরাফেরা করে, কোনো ডাক্তার পায় না। মেডিকেলে ভালো কোনো যন্ত্রপাতি নাই, কোনো পরীক্ষার ব্যবস্থা নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কোনো আইসিইউর ব্যবস্থা নাই। 45 দিন মেয়াদোত্তীর্ণ ওষুধটা ব্যবহার করতে হবে আমাকে। সাইসিটি কীভাবে ইচ্ছে করে এই ওষুধগুলো দেওয়া কীভাবে দেয় তারা জানে। এদিকে অনিয়মের বিষয়গুলো স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমাদের এখানে তো ডাক্তার অনেক কম, তাই কিছু ডাক্তার 2-1জন ডাক্তার আমাদের ট্রেনিংয়ের জন্য নোয়াখালী যেতে হয় এবং ওখানে ট্রেনিং করা মানে 3 দিনের সময় নিয়ে যেতে হয়, কারণ এখানে যেতে লাগে একদিন, আসতে একদিন এবং ট্রেনিংয়ের দিন 3 দিন। এই জন্য 2-1জন ডাক্তার সবসময় আমার হাসপাতালের বাইরে থাকে। নিজে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি এবং আমি এই জন্য আমার হাসপাতাল সিসি ক্যামেরাও এখানে স্থাপন করেছি, যাতে এই জিনিসগুলো আমি ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারি। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে পদায়ন পেলেও আসতে চান না চিকিৎসকরা। উপকূলীয় এই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এখন নোয়াখালী। অনিয়ম আর দুর্নীতি যেন এখন সবার ঊর্ধ্বে। সরকারি জমি লিজ নেওয়া হয়েছে স্বাস্থ্যসেবা দেওয়ার নামে, কিন্তু সেই জমি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে এবং হোটেল রেস্তোরাঁতে। এই ঘটনা মৌলভীবাজারের কোমলগঞ্জের, যেখানে রিসোর্ট থেকে শুরু করে নানা ধরনের ব্যবসা বাণিজ্য দেখা যায়, কিন্তু স্বাস্থ্যসেবার কোনো চিহ্ন নেই। উল্টো গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য বিভাগ আর স্থানীয় প্রশাসনের কাছে জিজ্ঞেস করলে তারা বলছেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন এম এ হামিদ। হিট বাংলাদেশ। 1976 সালে মৌলভীবাজারের কোমলগঞ্জের কুষ্ঠ ও যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের কাছ থেকে প্রায় 190 একর জায়গা শর্ত সাপেক্ষে লিজ নেয়। উদ্দেশ্য ছিল চা শ্রমিক সহ দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা। তবে কাগজে কলমে স্বাস্থ্যসেবার কথা থাকলেও বাস্তবে চিকিৎসার কোনো চিহ্ন নেই। বর্তমানে স্বাস্থ্যসেবার আড়ালে গড়ে উঠেছে রিসোর্ট, রেস্ট হাউস, ছাগল ও মোরগ পালনের খামার, লেবুর বাগান আর মাইক্রোফাইন্যান্স অফিস। বাইরে চিকিৎসা সাইনবোর্ড থাকলেও ভেতরে সবই ফাঁকা। এখানে স্থানীয় মানুষও প্রাথমিক চিকিৎসা দিত হিট বাংলাদেশ, কিন্তু বর্তমানে হিট বাংলাদেশ আগের মতো আর নেই। কমলগঞ্জ এলাকায় অনেক প্রভাব এবং বর্তমানেও আছে ওদের। ওরা দখলে নিয়ে ও যে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিও কিন্তু করেছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের জায়গায় অনুমতি ছাড়া মূল্যবান কয়েকটি গাছ কেটে জড়ো করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। জব্দ করা হয় গাছ। স্থানীয়রা বলছেন গাছ কেটে আসবাবপত্র তৈরি ও বিক্রির প্রমাণও রয়েছে। এখানে আরো আশেপাশে অনেক গাছ কাটা হয়েছে। ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলে যে আসলে গাছগুলা জোরে পড়ে গেছে বা কোনটা মারা গেছে। কামলা যে গাছ কেটে ওরা হিজে রাখে না মেইল নিয়ে সিরাত কাটকাতে হাজার মেইল লইয়া যা।
তারা গাছ কর্তন করছে, কিন্তু আমাদের কাছ থেকে আমাদেরকে অবহিত করে নাই। অবহিত না তো আমাদের কাছ থেকে কোনো বন বিভাগের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি। আর এরই ধারাবাহিকতা আমি ইউনুস স্যারকে বিষয়টা আমি কমলগঞ্জ ইউনুস স্যারকে আমি বিষয়টা নিশ্চিত করি। অভিযোগ রয়েছে শর্ত ভেঙে স্বাস্থ্য বিভাগের জায়গা সাবলিজে দেওয়া হয়েছে প্রভাবশালীদের কাছে। এ বিষয়ে স্থানীয়রা কেউ কিছু বললে দেয়া হয় গাছ কাটার মিথ্যা মামলা। আর এসব কাজে হিডের লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দিকীর সহযোগিতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই কাঠগুলি উনি বিভিন্ন জায়গাতে ফাইলিং করে বিক্রি করে, আর এই গাছ চুরির মামলা কিন্তু এলাকার লোকাল লোকেরাই খায়। নানা বিষয়ে এই অভিযোগ স্বীকারও করেন হিট বাংলাদেশের লিয়াজো অফিসার। মৃত অবস্থায় ছিল এবং সেটা বৃষ্টির মধ্যে একটু আমরা মনে করলাম যে একটু ঝুঁকিপূর্ণ, কিছু ডালও পড়ছিল চালের উপরে। সেই অবস্থায় আসলে তখন মাথায়ও কাজ করেনি বিষয়টা যে ফরেস্ট বা প্রশাসনকে জানিয়ে আমরা কাটবো। কোমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে গাছগুলো। তদন্তপূর্বক তাদের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কারো কোনো অনুমতি ব্যতিরেকে তারা এই গাছটি কাটতে পারে না। তার জন্য আমরা বন বিভাগকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। তারা বিষয়টি তদন্ত করছে ও ইতিমধ্যে গাছগুলো তাদের জিম্মায় রয়েছে। হিট বাংলাদেশের অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে ও শর্ত ভঙ্গের জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। কিছু কাজ ওরা আসলে চুক্তির বাইরে করতেছে, আমি ওদেরকে সাবধান করে আসছি। আর এটা আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি, জেলা প্রশাসক মহোদয় জানেন। হিডের অনিয়ম তদন্ত শেষে জায়গাটি উদ্ধার করে সরকারি স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি স্থানীয়দের। এখন মৌলভীবাজার। সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে পড়েছে বরিশালের বাণিজ্যিক এলাকার পোর্ট রোড সড়ক। আর প্রতিদিন সেখানে হাজার হাজার যানবাহন আর পদচারণায় মুখরিত সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। আর সেখানে ঘটছে হরহামেশাই দুর্ঘটনা। নিয়ে বিস্তারিত জানাতে পোর্ট রোড থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, আপনার মাধ্যমে জানতে চাই যে এখন পর্যন্ত সড়ক সংস্কারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কিনা কর্তৃপক্ষ, কি তথ্য আছে আপনার কাছে? অনেক একটু জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কিন্তু এই বেহাল অবস্থায় পড়ে রয়েছে পোর্ট রোড সড়কটি। এবং এই সড়কটি থেকে বরিশালের যে বাণিজ্যিক এলাকা বলা হয়, এখান থেকেই কিন্তু বেশিরভাগ যানবাহন চলাচল করে থাকে। বিশেষ করে ফলের আড়তগুলো রয়েছে, মাছের আড়ত রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের পেঁয়াজ, রসুন, আলু সহ বিভিন্ন ধরনের পণ্যের আড়তগুলো যেহেতু রয়েছে, সে কারণে কিন্তু এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাকগুলো এই রাস্তায় কিন্তু ব্যবহার করে সেই আড়তগুলোতে যায়। যার কারণে কিন্তু এই সড়কটি এই অবস্থায় পড়ে থাকার কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছে যে যানজটের সৃষ্টি হয়। এবং যে বাজারগুলো হওয়ার কারণে এখান থেকে যে বরিশালের যে নগরবাসী রয়েছে তাদের আনাগোনাও বেশি থাকে এবং মাঝে মধ্যেই দেখা যায় যে এখানে দুর্ঘটনারও সৃষ্টি হয়। যেহেতু এই রাস্তায় খানাখন্দ রয়েছে, সে কারণে এই যে সিএনজি 3 হুইলারগুলো রয়েছে কিংবা রিক্সাগুলো রয়েছে, সেগুলো যাতায়াতের সময় দেখা যাচ্ছে যে এই উঁচু নিচুতে পড়ে আসলে তাদের যে দুর্ঘটনার শিকার হতে হয়। এবং আরেকটু জানিয়ে রাখি যে কর্তৃপক্ষ বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করা হবে। এবং কিছুদিন আগে নৌ উপদেষ্টা যিনি রয়েছেন সাখাওয়াত হোসেন, তিনি এসেছিলেন এবং তিনি এসে এই সড়কটি পরিদর্শন করেছেন এবং তিনি তখন বলেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি আরসিসির মাধ্যমে ঢালাইয়ের মাধ্যমে কিন্তু সংস্কার করা হবে এবং সেই মাধ্যমে কিন্তু পরিকল্পনাও একটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের অন্যতম প্রধান ব্যস্ততম সড়ক হিসেবে এই পোর্ট রোড সড়কটি পরিচিত এবং এই সড়কটি থেকেই কিন্তু বিভিন্ন পণ্যের যে ট্রাকগুলো রয়েছে সেগুলো চলাচল করে, এছাড়া সাধারণ মানুষও চলাচল করে এবং বৃষ্টির সময় বিশেষ করে দুর্ভোগ চরমে উঠে যায় এখানকার যারা বাসিন্দারা রয়েছেন কিংবা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন। সুতরাং ব্যবসায়ীরা বলছেন কিংবা নগরবাসীরা বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে তাদের চলাচলের জন্য উপযোগী তোলার দাবি তারা করছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশালের পোর্ট রোড থেকে। সেখানকার যে সংস্কারের সবশেষ খবরাখবর রাস্তা, তার বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন তিনি। এবার একটু চলে যেতে চাই বগুড়াতে। সেখানে আছেন আমাদের সঙ্গে রাজীব সেলিম এবং সেখানে তিনি যে বগুড়ার ফাতে আলী সেতুর নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। আপনার থেকে একটু জানতে চাই রাজীব, এই যে কয়েকবার সময় বাড়ানো হয়েছে এই সেতুকে কেন্দ্র করে এবং তাতে করে 4 উপজেলার মানুষের যারা আছেন লাখখানেক মানুষ, তারা নিশ্চয়ই অনেক ভোগান্তিতে আছেন। জানতে চাই যে এই মুহূর্তে আসলে কোনো ধরনের সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন কিনা প্রশাসন থেকে? সেতুর কাজ কতদিন নাগাদ শেষ হতে পারে?
অনেক এখন পর্যন্ত এই সেতুর নির্মাণের যে মেয়াদকাল সেটি কয়েক দফায় বাড়ানো হয়েছে। আমরা দফায় দফায় নির্মাণ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বরাবরই বলছেন যে আর 2 মাস 3 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এমনটি বলছেন। আর গতকালও আমি কথা বলেছি, আমাকে গতকালও জানানো হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে সেতুটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে এবং ভারী যান চলাচলের জন্য এই সেতুটি খুলে দেয়া হবে। আমি একটু জানিয়ে রাখি যে এই সেতুটি পূর্ব বগুড়ার যে 4টি উপজেলা রয়েছে, এই 4টি উপজেলার মানুষের প্রধান ভোগান্তির কারণ এখন এটি। বগুড়া শহরে প্রবেশ করতে এই সেতুটি পার হতে হয়। এই সেতু দিয়ে ভারী যান চলাচল না করায় আসলে সাধারণ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। 4 উপজেলার প্রায় 12 লাখের বেশি মানুষের এই ভোগান্তি। এছাড়া এই সেতুটির ওপারে অর্থাৎ এই করতোয়া নদীর পূর্ব পারে একটি বড় বাজার রয়েছে এবং পশ্চিম পারে বড় একটি বাজার রয়েছে। এই দুপারের বাজারের যে পণ্য পরিবহন, সেই পণ্য পরিবহনে ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া জরুরি যে সেবাগুলো রয়েছে, সেই জরুরি সেবাগুলোতে আসলে সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে পড়ছেন। অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের এই পথে যাতায়াত করতে পারেন না, ঘুরপথ ঘুরে আসতে হয়, প্রায় 5 কিলোমিটার পথ ঘুরে আসতে হয় জরুরি সেবাগুলোর জন্য। এই অঞ্চলের মানুষের বগুড়ার যে পূর্ব অঞ্চলের মানুষের দাবি এই ব্রিজটি দ্রুত নির্মাণ কাজ শেষ করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার, কিন্তু এটি নির্মাণ সংশ্লিষ্টরা কোনোভাবে আমলে নিচ্ছে না এবং কাজ বরাবরই বিলম্বিত হচ্ছে। দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরেও কাজ শেষ হচ্ছে না। এই ছিল আমার কাছে বগুড়ার ফতে আলী সেতু থেকে সব শেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম। এদিকে কুমিল্লার পুরাতন গোমতী নদীতে ঘিরে 220 কোটি টাকার প্রকল্প নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, কবে নাগাদ আসলে প্রকল্পের কাজ শুরু হবে এবং সবশেষ খবর আপনার কাছে কি আছে জানাবেন? অনেক গোমতী নদীকে একসময় কুমিল্লার দুঃখ বলা হতো, কারণ গোমতী নদী কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়ার কারণে এই নদীর বন্যার সময় শহরকে ডুবিয়ে দিত, যার কারণে কুমিল্লার শুভপুর টিক্কারচর এলাকা থেকে কাপ্তান বাজার পর্যন্ত গোমতী নদীর বেশ কিছু এলাকা সেটা কিন্তু গতিপথ পরিবর্তন করে এটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে এই অংশটি কিন্তু নদীর ছাপ এখনও রয়ে গেছে। নদীর সেই অংশটিকে মরা নদী কিংবা পুরাতন গোমতী নদী হিসাবে কিন্তু এটি পরিচিত। এবং এই যে নদীর দুপাশে 2003 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 772 জন মানুষ কিন্তু যারা দখল করে নদীর জায়গাগুলো ভোগ করছেন এবং দখল দূষণে নদীর কিন্তু যে অস্তিত্ব বিলীন হওয়ার পথে এবং মানুষজন কিন্তু যে যার মতো করে দখল করে নিচ্ছেন। তার ফলে কুমিল্লা সিটি কর্পোরেশনের 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ড এই নদীর পাশেই গড়ে ওঠা যেই জনপদ, সেখানে কিন্তু একটি প্রকল্প নেওয়া হয়েছে 220 কোটি টাকা ব্যয়ে। এটি ঢাকার হাতির ঝিলের আদলে নান্দনিকভাবে গড়ে তোলা হবে এবং এখানে কিছু কালভার্ট তৈরি হবে এবং মানুষের চলাচলের রাস্তা নির্মিত হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে যে উচ্ছেদ অভিযান করে সেগুলো দখলমুক্ত করা। এবং কুমিল্লা সিটি কর্পোরেশন 220 কোটি টাকার যে প্রকল্প নিয়েছে সেটি বাস্তবায়ন অনেকটাই দূর হবে। এবার কবে নাগাদ আসলে এই প্রকল্প বাস্তবায়ন হবে সেটি নিয়ে মানুষজনের মধ্যে নানা সংশয় রয়েছে, কারণ আগে উচ্ছেদ করতে হবে এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই নদীর পাশে যে জায়গাগুলো দখল করা প্রয়োজন সেগুলো কিন্তু দখলমুক্ত করা প্রয়োজন, সেজন্য কিন্তু বেশ কোনো উদ্যোগ নিচ্ছে না। এবং সাধারণ মানুষ বলছে যে এই যদি হাতির ঝিলের ন্যায় এটার উন্নয়ন প্রকল্প যদি টেকসই করা হয় তাহলে হয়তো নগরের পর্যটনের বিকাশ হবে এবং নাগরিক জীবনে বেশ স্বস্তি আসবে এবং জলাবদ্ধতা মুক্ত হবে কুমিল্লা। অনেক কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাজ্যের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়ার অংশ হিসেবে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে। আর এর মধ্যে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন, উন্নত স্যানিটাইজেশন এবং বেড সুবিধা এবং অপারেশন সরঞ্জাম সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে এই সুবিধার আওতায়। সকালে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। যৌথ মহড়ার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ইলেকট্রোমেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করেন আমেরিকান এয়ারফোর্সের সদস্যরা। এই সময় স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক অবদানের উপরে গুরুত্বারোপ করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। এই মহড়ার একটি মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও উন্নীত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনার একটি বিশেষ অংশ হচ্ছে মানুষের চিকিৎসা সেবা এবং তারই ফলশ্রুতিতে আমরা আনোয়ারার এই হেলথ কমপ্লেক্সে তাদের যে সার্বিক উন্নতি এবং তাদের যে যন্ত্রাংশ এবং চিকিৎসার জন্য যে সকল উন্নত যন্ত্রপাতি দরকার হয় সেগুলোর উপহারের বন্দোবস্ত করেছি। I know a lot of work and preparation went into
the choosing of this complex, and after doing the walkthrough, it's been amazing to see the work that has been conducted by both teams, and we feel confident that throughout in the future that it's going to benefit a lot of people in this local area. পঞ্চগড়ে অবহেলিত ও হতদরিদ্র নারীদের জন্য নির্ধারিত VWB কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কার্ড পেয়েছে অনেক সচ্ছল পরিবারের সদস্যরা। অভিযোগ রয়েছে আর্থিক লেনদেনেরও। আর কার্ড বিতরণে ৯/৬ অভিযোগ উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। বিস্তারিত দেখবেন লুৎফর রহমানের প্রতিবেদনে। পঞ্চগড়ের কামারপাড়ার হতদরিদ্র গৃহবধূ মোমেনা বেগম সম্পদ বদলে এক টুকরো বসত ভিটে পাটখড়ি বিক্রি করে কোনো মতে জোটে দুমুঠো ভাত, কিন্তু VWB চালের আবেদন করেও তার ভাগ্যে জোটেনি কার্ড। এদিকে কার্ড পেয়েছেন তার প্রতিবেশী সচ্ছল গৃহবধূ মর্জিনা খাতুন, যার বিশাল পাকা বাড়ির সাথে রয়েছে অন্তত 20 বিঘা জমি। বেশ বিক্রি করে খাই, খাওয়া দায় করি, এভাবে সংসার চলে। আর ভিজিটি কার্ড আমরা ইয়া করলেও পাই না, আমাদের টাকা নাই, পাই না। তারা আছে 100 হাত 150 হাত ঘর ও নামে কার্ড। জেলার বেশিরভাগ ইউনিয়নে এবার VWB কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি 10 থেকে 15 হাজার টাকা দিয়ে কার্ড নিয়েছেন সচ্ছল ব্যক্তিরা। আমরা টাকা দিতে পারিনি, তার জন্য আমাদের কার্ড হয়নি। বড় লোকের যারা টাকা দিতে পারছে তাদের জন্য কার্ড হয়েছে। ঘুষ তো আমরা দিতে পারি না, আমরা হলাম গরিব মানুষ। 10,000 15,000 টাকা আমরা দিতে পারি না, ওই জন্য আমাদের দেয় না, বড় মানুষদের দেয়। এক নামে দুইটা কার্ড পায়, আমাদের পাশে কেউ লোক দাঁড়ায় না। মানে যে টাকা দিতে পারে তার কার্ড হয়, আমাদের কার্ড হয় না। ভিজিটি কার্ডটা আইসে মনে করেন 10 টাকা কার্ড আইসে, গরিবলা পায় না, বড় লোকলা পায়। এদিকে প্রমাণ সহ লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। উল্টো এক নারী সদস্য এই বিষয়ে অভিযোগ তোলায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ না নিয়ে বরং তাকে লাঞ্ছিত করেন। গরুর হাতালেল করে খাই, মাঝে মাঝে গ্রামে বাকি তুলি বাজারে নিয়ে বিক্রি করি। পরিবারের 5 জন কাটার 16 শতক জমি আমার। ঠিক আছে, আপনারা ফিল্ডে যান, দলিল দেখেন, কাগজ দেখেন। অনলাইনে আবেদন করছিলাম যে বলে VCB কার্ডের জন্য, ওইটা ওইখানে হয়েছিল। হওয়ার পর আমাকে খবর দিছিল, আমি গেছিলাম, যাওয়ার পর ওইটা হয়েছে। 272টা ভিজিটের জন্য অভিযোগ করছিলাম ইউনো স্যারকে, তাকে নিয়ে যাইনি বিধায় আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। গালিগালাজ করে বলতেছে যে আপনি তো সাক্ষী নিয়ে আসেন, আপনি এই মিথ্যা অপবাদটা কিভাবে দিলেন। কাঠপোয়া সচ্ছল ব্যক্তিদের বাড়িতে গেলে তাদের অধিকাংশই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, আবার কেউ কেউ নিজেদের গরিব বলে দাবি করেন। ইপি চেয়ারম্যান স্বীকার করেন অনিয়ম ও অভিযোগের কথা, আর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা দায় চাপান জনপ্রতিনিধিদের ওপর। গত কয়েকদিন হলো আমরা তালিকা পেয়েছি, আমরাও তালিকা প্রকাশ হওয়ার পরে যেটা জানতে পারছি, আমরা 2 থেকে 3টা কালকে আমার কাছে অভিযোগ আসছে যে স্বচ্ছ ব্যক্তি পাইছি, যারা আসলে পাওয়ার মতো না তারা পাইছে। এটা আমি স্যারের সাথে কথা বলছি, মহাদেব স্যারের সাথে, উনি বলছে যেটা আপনি ইন্ডিকেট করে রাখেন, সেটা পরবর্তী যদি কোনো সংশোধনের ব্যবস্থা থাকে নয়। গরিব অসহায় যাদের 1 বিঘা বা 1.5 বিঘা জায়গা আর বেশি জায়গা নাই, 1 বিঘা জমি বেশি নাই, সে যে সরকার উন্নয়ন ভাতা পায় না, এটা আমি নিব কেমন? আমি বলি, কাজটা করে ইউনিয়ন চেয়ারম্যানেরা, মেম্বার, রুট লেভেলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, তারা করে। জেলায় এবার 15,369 জন নারীকে VWB কার্ড দেওয়া হয়েছে। গত 26শে মে VWB কার্ড বিতরণে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগে 11 ইউপি সদস্যকে আটক করা হয়। স্থানীয়দের দাবি সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা সহ গরিব অসহায় নারীদের তাদের হক ফিরিয়ে দেয়ার। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। জামালপুরে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ আলু উৎপাদন হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষি আর ব্যবসায়ীরা। বাজারে দাম পড়ে যাওয়ায় হিমাগারে অবিকৃত রয়েছে প্রায় 1.5 লাখ বস্তা আলু। এ বিষয়ে আরও জানাতে জামালপুর হিমাগার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, আলু উৎপাদনে বিঘা প্রতি কৃষকদের খরচ কেমন হয়েছে আর বাজার দর নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক জামালপুরে চলতি বছরে 5,100 হেক্টর জমিতে 1,22,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর তার বিপরীতে জামালপুরে 2টো হিমাগার রয়েছে, 2টো হিমাগারে এখন পর্যন্ত 11,500 মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা রয়েছে। এর মধ্যে 2,00,000
উপরে বস্তা কিন্তু সংরক্ষণ করেছে কৃষকরা। আর কৃষকরা বলছে বিঘা প্রতি তাদের আলু উৎপাদনের খরচ হয়েছে মূলত 35 থেকে 40,000 টাকা। আর বর্তমানে যে আলু যে কোল্ড স্টোরে তারা মানে হিমাগারে সংরক্ষণ করেছে, সেখানে তাদের সরকার যে নির্ধারিত 6 টাকা 75 পয়সা খরচ দিয়ে তারা সংরক্ষণ করছে, কিন্তু বর্তমানে এই হিমাগার গেটে আলু পাইকারিতে কৃষক এবং ব্যবসায়ীরা বিক্রি করছে মূলত 12 থেকে 13-14 টাকা পকার বেঁধে বিক্রি করছে। অর্থাৎ এই যে 1 কেজি আলু উৎপাদন করতে কৃষকদের 27 থেকে 28-30 টাকা পর্যন্ত খরচ হচ্ছে, তার বিপরীতে আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি কেজিতে 12 থেকে 13-14 টাকা যে লস হচ্ছে, এতে করে একজন কৃষকের বৃহৎ আকারের একটি লোকসানের মুখে পড়েছে। আরেকটি বিষয় বলা চলে, সরকার কিছুদিন আগেও এই আলু কোল্ড স্টোর হিমাগার গেট থেকে 22 টাকা কেজিতে নির্ধারণ করেছিল, সেটিও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। এতে করে কৃষকরা একটু দুশ্চিন্তার মধ্যে পড়েছে। আরেকটি বিষয় বলা চলে, বর্তমানে জামালপুরে যে দুটো হিমাগার রয়েছে, দুটো হিমাগারে 2 লক্ষর উপরে অধিক বস্তা সংরক্ষণ করা ছিল। এখন পর্যন্ত এখানকার হিমাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রায় 50,000-এর মতো আলু বস্তা বিক্রি হয়েছে, অর্থাৎ বের করা হয়েছে। আর বাকি এখনো 1,50,000-এর উপরের বস্তা এখন অবিকৃত রয়ে গেছে। সব মিলিয়ে বলা চলে এখন কিন্তু কৃষকরা দিশাহারা হয়ে পড়ছে। সব মিলিয়ে এই ছিল আলুর সর্বশেষ তথ্য। অনেক জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। এদিকে চাঁদপুরের বাজারে কমেছে বিভিন্ন ধরনের ফলের দাম। আর এই নিয়ে আরও জানাতে জেলার বাস স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, বাজারে বিদেশি ফলের দাম কমেছে কিনা সে বিষয়টি আগে প্রথমে আপনার থেকে জানতে চাই, এরপরে জানতে চাই আসলে সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, বাজারের দাম কমার পিছনের কারণ কি? অনেক আসলে আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে বিদেশি ফলের দাম কেমন দেখতে পাচ্ছি, আসলে আমি কিন্তু চাঁদপুরের যেই সমস্ত জায়গাগুলোতে বিদেশি ফল, বিশেষ করে কমলা, আনার, মালটা এই ধরনের ফল পাওয়া যায়, তা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছি। বাজারগুলোতে কিন্তু বিদেশি ফলের সরবরাহ বাড়ার কারণে কিন্তু গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে কিন্তু বিভিন্ন ধরনের যে ফল রয়েছে তা কিন্তু 30 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত কমেছে। আসলে এই ফল কমার কারণে যারা ফল প্রেমী রয়েছে কিংবা যাদের খাবারের তালিকায় ফল থাকে, আসলে তারা কিন্তু বাজার করতে এসে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যেখানে গেল সপ্তাহে মালটা বিক্রি করা হতো 350 টাকা দরে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 300 টাকায়। এবং কমলার দামও কিন্তু কমেছে, কমলার দাম কমে কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 320 টাকা দরে। এবং আপেল কিন্তু বিক্রি করা হচ্ছে 300 থেকে 320 টাকায়, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু 360 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া আনারের দাম কিন্তু আসলে সবচেয়ে বেশি কমেছে। যেই আনার গত সপ্তাহে 450 টাকা দরে কিন্তু বিক্রি করা হতো, তা কিন্তু আজকের বাজারে এসে কমেছে 300 থেকে 400 টাকার মধ্যে কিন্তু আসলে এই আনার বিক্রি করা হচ্ছে। এবং অন্যান্য ফলের মধ্যে আসলে আঙুর কিন্তু দেখতে পেয়েছি বিক্রি করা হচ্ছে 360 থেকে 380 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু এই আঙুর বিক্রি করা হতো 400 টাকা দরে। অনেক এছাড়া আসলে দেশি ফলের মধ্যে ডাব কিন্তু বিক্রি করা হচ্ছে 80 থেকে 120 টাকা দরে। তাছাড়া যে এই মৌসুমে এসে যে বাজারে তরমুজ দেখতে পাচ্ছি, তা কিন্তু কেজিতে 60 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু 80 টাকা কেজিতে বিক্রি করা হতো। আসলে সবকিছু মিলিয়ে দেশি এবং বিদেশি ফলের বেশ সরবরাহ থাকায় কিন্তু বাজারে ফলের দাম কিন্তু কমেছে, এবং এতে করে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ স্বস্তিতে কিন্তু এখন ফল কিনতে পারছেন বলে কিন্তু বলছেন। তো সবকিছু মিলিয়ে অনেক এই ছিল আমার চাঁদপুর থেকে ফলের সবশেষ সংবাদ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। বলু মেলা, যশোরের চৌগাছার 300 বছরের পুরনো এই মেলা যুগ যুগ ধরে চলে আসছে। এই মেলা উপলক্ষে স্থানীয়রা জামাই এবং মেয়েকে দাওয়াত করে আনেন, যা হয় অঞ্চলের রীতিতে, আর এখন সেটা পরিণত হয়েছে সেই অঞ্চলের এক ঐতিহাসিক রীতি। আর পাশে হরেক রকমের দোকান, যেখানে বিক্রি হয় কোটি টাকার উপরে। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। প্রায় 300 বছর ধরে আধ্যাত্মিক সাধক পীর বলুহ দেওয়ানের স্মৃতিতে যশোরের চৌগাছার হাজরাখানা গ্রামে আয়োজন হয়ে আসছে বলুহ মেলা। প্রতিবারের মতো এবারও মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে বসেছে ঐতিহ্যবাহী এই মেলা। বাংলা ভাদ্র মাসের শেষ সপ্তাহ এলেই তার রওজা শরীফ ঘিরে আয়োজন হয় বলুহ মেলা। এ উপলক্ষে স্থানীয়রা জামাই ও মেয়েকে দাওয়াত করে আনেন, যা এই অঞ্চলের রীতিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই মেলায় ব্যবসা বাণিজ্য করি এবং এই মেলায় বেচা কিনা ভালো হয়। গ্রামের লোক ঈদের সময় মেয়ে ছেলে দাওয়াত করে না, কিন্তু এই মেলা উপলক্ষে দাওয়াত করতে হয়, মেলা উপলক্ষে আসে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি, আসে অনেক ভালো লাগছে, আর সব জায়গা দেখতে অনেক ভালো। ছেলের জন্য রিমোট কন্ট্রোল একটা গাড়ি কিনলাম। বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের নিয়ে আসছি, সময় দিচ্ছি, কেনাকাটা করছি, দেখছি, বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করবো, দেখবো, খেলনা চড়বে বাচ্চারা।
মেলায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দামে সাশ্রয়ী হওয়ায় কেনাবেচাও বেশ জমজমাট। শিশুদের বিনোদনের খোরাক যোগাচ্ছে নাগরদোলা সহ বিভিন্ন খেলনা। ঐতিহ্যবাহী মেলা হয়, প্রতি বছরই হয়। আমরা প্রতি বছরই আসি, ব্যবসার উদ্দেশ্যে আসি। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ। এখানে মেয়েদের প্রসাধনী থেকে শুরু করে অনেক সংসারে যাবতীয় কিছু সব কিছুই পাওয়া যায়। মেলার অন্যতম আকর্ষণ নানা ধরনের আসবাবপত্রের দোকান। স্বজনদের উপহার হিসেবে এসব আসবাবপত্র দেওয়ার রীতিও রয়েছে স্থানীয়দের মধ্যে। এখানে আমরা আসছিলাম, কাঠের দোকানপাট অনেক ছিল, সবকিছুই ঘুরে ফিরে দেখছি, খুবই ভালো লাগছে। মেলায় বেচা কেনা ভালো হয়, আল্লাহর রহমতে মাল ঘুরে যায় না, ঠিক আছে, বেচা কেনা ভালো হয়, এখানে সিকিউরিটি ভালো। অন্যান্য বছরের তুলনায় মেলায় এবছর দর্শনার্থীদের ভিড় বেশি। দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব গোটা গ্রামবাসীর বলেও জানায় আয়োজক কমিটি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমাদের করছে, আমরা চেষ্টা করছি। আমাদের ভলেন্টিয়ার আছে, আমরা প্রায় ৪৫ জন ভলেন্টিয়ার আমরা ইনপুট করছি। এর সাথে ১৮ জন যে মূল কমিটি, এই কমিটির লোকজনও মাঠে আছে। মেলায় ছোট বড় প্রায় ২,০০০ স্টল রয়েছে। এসব স্টলে প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার উপরে। সব ধর্মের মানুষই আসে এ মেলায়। ১০ দিন ব্যাপী ভক্ত দর্শনার্থীদের এ মিলন মেলা শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এখন যশোর। শরতের সাদা শুভ্র ফুল আর নীল সাদা মেঘের ভেলায় যখন দোলা দেয় কবিমন, তখন অপরূপ প্রকৃতিকে বরণ করে নিতে প্রস্তুত সিলেটের এমসি কলেজের একদল শিক্ষার্থী। দিনব্যাপী কবিতা, গান আর নৃত্যে ঘিরে আছে শিক্ষার্থীরা। পালন করছেন শরৎ কবিতা উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের এমসি কলেজ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, প্রথমেই আপনাকে শরতের শুভেচ্ছা জানাই। শরৎ উৎসবে কি কি আয়োজন রয়েছে সে বিষয়টি জানাবেন, আর পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনাকেও আমি আসলে শরতের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শারদ প্রাতে তারা যে আয়োজনটি করেছেন অত্যন্ত মনোমুগ্ধকর একটি আয়োজন, এবং এটি মুরারিচাঁদ কবিতা পরিষদ আসলে প্রতি বছর করে থাকেন। এবার ৪র্থ বছরের মতো কিন্তু এটি পালিত হচ্ছে, এবং এই আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই এমসি কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন, এবং তারা কিন্তু আজকের অনুষ্ঠানের উদ্বোধন করছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন এই কলেজের অধ্যক্ষ গোলাম আহমদ খান, এবং এর সাথে অন্যান্য শিক্ষকবৃন্দ রয়েছেন। এবং এই উৎসবকে ঘিরে কিন্তু একটি প্রকাশনাও তারা আজকে, আমরা যতটুকু জেনেছি যে মোড়ক উন্মোচিত হবে, সেটির নাম হচ্ছে জাগরণ। সেই জাগরণ নামের একটি পত্রিকা, এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু এই প্রকাশনার সাথে জড়িত। তাদের লেখাই কিন্তু পাঠ হয়, এবং আজকে অনেকেই স্বরচিত কবিতা করবেন, পাশাপাশি অনেকে গান, নৃত্য, পুরোটা দিন কিন্তু শরৎ বন্ধনার মধ্য দিয়ে কাটাবেন এখানকার শিক্ষার্থীরা। এবং তাদের মধ্যে যে প্রকৃতি প্রেম, তারপর একে অন্যের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, এই সব কিছুই কিন্তু আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটে উঠবে। এবং আজকের অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্ব রয়েছে। এখানে শুধুমাত্র কবিতা আবৃত্তি নয়, পাশাপাশি রয়েছে এখানে গান এবং নৃত্য, বিশেষ করে শ্রুতি নাটকও রয়েছে, এবং শ্রুতি নাটক রয়েছে, পাশাপাশি আরো বেশ কিছু পর্বে কিন্তু আজকে সাজানো হয়েছে। এবং আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি, বিশেষ করে যে প্রকাশনাটি তারা আজকে প্রকাশিত করছেন সেটি হচ্ছে জাগরণ। সেই জাগরণে কিন্তু এখানকার শিক্ষার্থীরা, অর্থাৎ এমসি কলেজের শিক্ষার্থীরা কিন্তু লিখেছেন, এবং চমৎকার কিছু লেখা স্থান পেয়েছে জাগরণে। এবং আজকের যে আয়োজন, পুরো আয়োজনটির জন্য মোটামুটি একটি বছর কিন্তু অপেক্ষা থাকে, কারণ হচ্ছে শরৎকে, অপরূপা শরৎকে বরণ করে নেওয়ার এটা একটা বড় অনুষঙ্গ বলছেন এখানকার শিক্ষার্থীরা। এবং তারা বলছেন যে এই ধরনের আয়োজনে পুরো কলেজ কিন্তু মেতে ওঠে, এবং একটা সাংস্কৃতিক পরিবেশ পাওয়া যায়, এবং সবাই মিলে যে আনন্দের উদ্বেলতা সেটি কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়। উৎসবময়তার একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজকের এই এমসি কলেজ। তো এই ছিল আসলে শরৎ উৎসব থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। দর্শক, আপনাদেরকেও শরতের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখন জনপদে। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নরসিংদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 5, সাংবাদিকদের ওপর হামলা। তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। একজনের লাশ পেলাম, একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 2 জনকে মনে ডাক্তার রেফার করছে।
রাকসুতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের, চাকসুতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। সমালোচনা এড়াতে ভোট গণনা নিয়ে সতর্ক ইসি। ভোটটারে যে ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। মৌলভীবাজারের কোমলগঞ্জে স্বাস্থ্যসেবার নামে রিসোর্ট খামার, সরকারি জমি লিজ নিয়ে ব্যবসা, কাটা হচ্ছে গাছপালা, নির্বিকার প্রশাসন। চুক্তির বাইরে করতেছে, আমি ওদেরকে সাবধান করে আসছি, আর এটা আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাচ্ছি। পঞ্চগড়ে দরিদ্র নারীদের সহায়তার ভিডব্লিউবি কার্ড পাচ্ছেন সচ্ছলরা, আর্থিক লেনদেনেরও অভিযোগ নির্বিকার মহিলা বিষয়ক অধিদপ্তর। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।